গরম ভাত পায়ে পড়ে যখন ঝলসে গেল আমার পা, আমি ওমাগো বলে আর্তনাদ করে উঠলাম। চাচি দৌড়ে রান্নাঘরে এসে আমার পা কতটুকু পড়েছে তা না দেখে দেখলেন কতটুকু ভাত ফেলে দিয়েছে আমি। তারপর চুলের গোছা টেনে নিয়ে গেলেন উঠোনে। অলক্ষী, কতগুলো ভাত ফেলে দিয়েছিস, চালকে তোর মরা বাপ কিনে দিয়ে যায়। এই বলে অনবরত কেল ঘষি মারতে থাকলেন আমার পিঠে। উনি তখন আমার চুল ছাড়েনি। একে তো পায়ের যন্ত্রণা, তার উপরে চাচির মারে আমি কাত হয়ে পড়ে গেলাম। হয়েছে, আর মারবেন না ওকে। অরূপের তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনামাত্র আমার কান্নার বেগ বেড়ে গেল। জানি না কেন, অরূপ পাশের বাড়ির রাহেলা চাচির বোনের ছেলে, কাল বেড়াতে এসেছে। দূর থেকে ওর কণ্ঠ শুনেই বুঝতে পারি আমি। সকালবেলা চাচি চিৎকার আর আমার কান্নার শব্দে হয়তো এসেছে এখানে। চাচি অরূপের কণ্ঠ শুনে ছোট বাচ্চার মতো কেঁদে ফেলেন। বললেন, দেখ বাবা, মেয়েটার পা কিভাবে পুড়িয়ে ফেলেছে। বাপ মা মরা মেয়েটার এত কষ্ট দেখে আর সহ্য হয় না, তাই ওকে মেরে নিজের কষ্ট মেটায়। অরূপের সামনে চাচি এরকম ভেজা বিড়ালের মতোই থাকে, নিজের স্বার্থে। নিজের মেয়ে জিনিয়াকে অরূপের সাথে বিয়ে দেয় ওনার উদ্দেশ্য। চাচা যেন এবারে রাহেলার আন্টির সাথে বিয়ে নিয়ে কথা বলে এই নিয়ে উঠে পড়ে লেগেছেন। অরূপ যে ভালো, মেধাবী ও ভদ্র ছেলে, এটার যে অরূপ যে বড়লোকের একমাত্র ছেলে, এটাই ওনার কাছে মুখ্য। চাচির নেগা কথাকে যেন পা দিয়ে পিষে ফেলল অরূপ। আমার কাছে এসে আমার হাত টেনে ধরে ওঠালো। তারপর কঠিন গলায় বলল, চলো হসপিটালে। আমি তাকালাম ওর দিকে, দেখে ওর মুখ আর কান লালবর্ণ হয়ে গেছে। শুনেছি ফর্সা ছেলেদের লজ্জা এবং রাগে এরকম হয়। এখানে যেহেতু লজ্জার কিছু হয়নি, সেহেতু রাগে অরূপের এই অবস্থা হয়েছে। অরূপের এই রাগের কারণ বুঝতে পারলাম না আমি। ও আমার দিকে কটমট করে একবার তাকিয়ে বলল, এত নরম হয়ে থাকলে জগৎ সংসার চালানো লাগবে না তোমার। হাবা মেয়ে কোথাকার, আমি হাবা? কি লজ্জার কথা। মনে হচ্ছে ওর হাত ছেড়ে দিয়ে এখানেই বসে পড়ি। জীবনের প্রথম কথা, তাও আবার ধমকের স্বরে। ওকে নির্ভর করে এগোতে হলো আমার। যখন এক ধাপ এগোলাম, তখন চাচি বাধা দিয়ে বললেন, অরূপ বাবা, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, বেশি কিছু তো হয়নি। ওর চাচা আসলে ফার্মেসি থেকে ওষুধ এনে দিবনি। অরূপ কিছু বলল না, আমাকে ধরে রাস্তায় নিয়ে গেল। তারপর আমাকে ওর গাড়ির সামনে সিটে বসিয়ে ও ড্রাইভিং সিটে বসলো। হসপিটাল থেকে ট্রিটমেন্ট দিয়ে অরূপ আমাকে নিয়ে গাড়িতে উঠালো। আমি অবাক হলাম। অরূপ গাড়ি থামালো একটা কাজী অফিসের সামনে। এর চেয়ে দ্বিগুণ অবাক হলাম যখন দেখলাম অফিসের সামনে দাঁড়িয়ে আছে আমার প্রিয় আকাশ, অর্ক, শোভন ভাইয়া, অলিয়ার মিলি। আমার মাথায় কিছুই ধরছে না। আমাকে অরূপ এখানে আনলো কেন, আর আমার কাজটা এখানে এসেছে কেন? অরূপ আমাকে জরুরি বিভাগে রেখে কয়েকবার বেরিয়েছে। এই সময়ের মধ্যে অরূপকে প্ল্যান করলো। ওরা গাড়ি থেকে আমাকে নামিয়ে নিল। অলি বলল, রাহি, তোর কষ্টের দিন শেষ। অরূপ ভাইয়া তোকে বিয়ে করবে, এই জন্যই এসেছি আমরা। অরূপ ভাইয়া তোকে? অরূপ গাড়ি থেকে নেমে অলিকে থামিয়ে দিল। তারপর আমার সামনে দাঁড়ালো। আমি চোখে প্রশ্নে চেয়ে বেশি ভয় নিয়ে ওর দিকে তাকালাম। বলল, রাহি, তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমি তোমাকে বিয়ে করব কিছুক্ষণের মধ্যে, আর এরা থাকবে বিয়ের সাক্ষী। কোনো ঝামেলা করবে না, চুপচাপ বিয়েটা করে নেবে। তোমাকে এভাবে কষ্ট পেতে দিতে পারি না আমি। তারপরও আমার হাত ধরে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল। আমি কিছুই বলতে পারলাম না। আমার বাড়িতে শাড়ি পরি, চাচির কথা, 19 বছরের মেয়ে আবার কিসের জামা, কিসের 3 পিস। শাড়ি তো পরাইছিলাম। অলিয়ার মিলে শুধু আমাকে একটা বিয়ের ওড়না পরিয়ে দিল আর গলায় ফুলের মালা দিয়ে দিল। বিয়ের সাজ বলতে এটুকুই। তিনজনকে সাক্ষী রেখে অরূপ বিয়ে করে নিল আমাকে। আমি বাধা দিতে পারলাম না, কিছু করতেও পারলাম না। এই পুরো সময়ে আমি যেন শক্তি হারাইছিলাম, জ্ঞানশূন্য ছিলাম, কাঁদতেও পারিনি। মাথায় শুধু ঘুরপা খেয়েছে অরূপ আমাকে এভাবে বিয়ে করলো কেন? আমি কষ্ট পেলে ওর কি? আমার কাজিনদের বিদায় দিয়ে অরূপ যখন আমাকে গাড়িতে উঠালো, তখন আমার জ্ঞান ফিরতে শুরু করলো। আমি ডুকরে কেঁদে উঠে অরূপকে বললাম, এটা আপনি কি করলেন? এটা কি ঠিক করলেন? কেন করলেন এটা? ঢাকাতে মেয়ের অভাব পড়েছিল যে আমাকে বিয়ে করতে হলো। চাচি আমাকে জানে মেরে ফেলবে। অরূপ গাড়ি স্টার্ট করে বলল, আমার বিয়ে করা বউকে অন্যের হাতে মার খেতে দিব নাকি আমি? কথাটা মন ছুঁয়ে গেল আমার। কিছুক্ষণ কথাটাকে মনের ভেতর নাড়াচাড়া করালাম। কান্না থামিয়ে বললাম, আপনি আমাকে করুণা করে বিয়ে করেছেন না? সবাই বলে আমার অনেক কষ্ট করতে হয়, এই জন্য আমাকে বিয়ে করে মুক্তি দিলেন। এ তো মহান আপনি। আচ্ছা, কিছুদিন পরে যদি দেখেন আর একটা মেয়েকে আমার মতো কষ্ট করতে হয়, তাকেও কি আপনি বিয়ে করে ঘরে তুলবেন? শেষের কথাটা বলতে আমার গলা ধরে এলো। বিয়ে হতে না হতেই দুর্বল হয়ে গেলাম আমি। কথাটা শুধুমাত্র অরূপ ব্রেক কষল। ওর মুখ হঠাৎ কালো হয়ে গেছে। ও আমার দিকে তাকিয়ে বলল, ভেবেছিলাম তুমি কথা জানো না। আমি ভুল ভেবেছিলাম। এই যে তুমি এখন যে প্রশ্নটা করলে, তার উত্তর তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। অরূপ কষ্ট পেয়েছে, ওর কষ্টে আমারও কষ্ট হচ্ছে। আমি হয়তো অনেক বড় একটা ভুল করে ফেললাম। বাড়ির রাস্তায় অরূপ গাড়ি থামাতেই শুনতে পারলাম চাচি অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করছে।
সে যে সকালে বেরিয়েছে এখন সন্ধ্যা, তাই হয়তো। আমার ভয় হচ্ছে আমি যখন এই বেশি বাড়িতে ঢুকবো তখন কি করবে। আমরা বাড়ির উঠানে ঢুকে দেখি মানুষজন জড়ো হয়ে গেছে। রাহেলা চাচি উপস্থিত। চাচি পাকায় বসে আছে। সবাই তাহলে খবর পেয়ে গেছে। অন্য সবাইকে দেখে খুশি খুশি লাগছে, শুধু চাচি আর জিনিয়াকে ছাড়া। সর্বনাশের মেয়ে তো সর্বনাশই হবে। আজকে তোকে আমি, এই বলে চাচি তেড়ে আসলেন আমার দিকে। অরূপ বলল, খবরদার ওর গায়ে হাত দিবেন না। ওর গায়ে হাত দেওয়ার অধিকার আমি আপনাকে দিতে পারছি না। চাচি দাঁড়িয়ে পড়ে কর্কশ কণ্ঠে অরূপকে বললেন, অধিকার? তুমি অধিকার দেওয়ার কে? আমি ওর চাচি হই, সুতরাং ওকে শাসন করার অধিকার আমার আছে। অরূপের ঘাড়ে জিনিয়ে গিয়ে বাদর ঝোলা ঝোলাতে পারবেন না বলে অরূপের সাথে উনি বাজে ব্যবহার করা শুরু করে দিয়েছেন। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি এই মহিলার মতো স্বার্থপর মহিলা দুটো দেখিনি আমি। অরূপ শব্দ করে হাসলো, তারপর বলল, ও আমার বউ, আমি ওর স্বামী। এখন ওর প্রতি শুধু আমার অধিকার রয়েছে, আর কারো না। হ্যাঁ, আপনার শাসনের অধিকার থাকতো যদি আপনি ওর মায়ের জায়গা থেকে দায়িত্ব পালন করতেন, কিন্তু আপনি তা করেননি। আপনি বরঞ্চ সৎ মায়ের চেয়ে নিষ্ঠুর ব্যবহার করেছেন, মেরেছেন, এমনকি ওকে পড়াশোনা করতে দেননি। আপনি যদি ওকে এসএসসির পর কলেজে ভর্তি হতে দিতেন তো আজও এইচএসসি শেষ করে অনার্সে পড়তো। তাই ওকে শাসনের অধিকার আপনি রাখেন না। আমি ঘাড় ঘুরিয়ে অরূপকে দেখছি। আল্লাহ কি সত্যি আমার মতো অভাগীর কপালে অরূপ নামের এই ছেলেটাকে রেখেছিল? বাম পাঁজরের হাত দিয়ে একেই তৈরি করে রেখেছিল যাতে ও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াতে পারে। আমি তো ওর সম্পর্কে বেশি কিছু জানি না, আর ও আমার সম্পর্কে সব কিভাবে এবং কেন জানলো, কিভাবে এত কিছু খেয়াল করলো। আমি অঙ্ক কষতে পারলাম না, হিসাব মেলাতে পারলাম না, কিন্তু বুঝতে পারলাম রাহির মন পাঁজরে অরূপ নামের কেউ একজন ঠাঁই নিয়ে নিচ্ছে। চাচি ওনার স্বভাবসুলভ কর্কশ কণ্ঠে বললেন, এই ছেলে, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? বাজে ছেলে একটা। আমার ভাসুরের মেয়ের পর ক্রোদৃষ্টি দিয়ে ওকে তুলে নিয়ে বিয়ে করেছে, আবার ভাব দেখাচ্ছে। কথাটা অরূপের গায়ে কতটুকু বিধেছে জানি না, কিন্তু আমার কলিজায় যেন বারবার বিছে। কি আশ্চর্য! শুনেছি স্বামী খারাপ হোক আর যেমনই হোক, তার স্ত্রীর সামনে বললে স্ত্রী সহ্য হয় না। আমারও সহ্য হচ্ছে না। আমি আমার পড়ে যাওয়া নিয়ে পা নিয়ে পিছিয়ে যেতে নিলাম। অরূপ হাত ধরে ফেলল। তারপর অরূপ চাচিকে বলল, যেমনই হোক আমি একদিন না একদিন রাহিকেই বিয়ে করতাম, কারণ ওর প্রতি আমার ক্রুদৃষ্টি নয়, ছিল ভালো। অরূপ কথা মাঝরাতে আটকে দিল। আমি অবাক হয়ে গেলাম। কি বলতে যে বলল না অরূপ। কোথায় যাচ্ছ রাহি? আমি তোমাকে এখনই আমার সাথে ঢাকা নিয়ে যাব। যাও, নিজের ঘর থেকে তোমার ওই পুরনো লাগেজ করে আনলা থেকে কাপড়গুলো নিয়ে আসো। এই বাড়িতে তো আবার তোমার কাপড় ছাড়ার কিছুই নেই। আমি অরূপের আদেশে ঘরের দিকে পা বাড়ালাম। আমার ঘরের আসবাবপত্র বলতে শুধু একটি সিঙ্গেল খাট, একটা টেবিল আর একটা আলনা আছে, আর আলনার পায়ায় একটা পুরনো লাগেজ আছে। অরূপ কিভাবে জানলো এসব? আমাকে আরেকবার বাড়াতে দিল না চাচি। বললেন, দাঁড়া সর্বনাশী, তুই অপবিত্র, তোকে উঠিয়ে নিয়ে বিয়ে করেছে, তুই আমার ঘরে ঢুকতে পারবি না। চাচি দৌড়ে ঘরে গেলেন। রাহেলা চাচি এগিয়ে এলেন আমার আর অরূপের দিকে। অরূপ বলল, খালামণি ভুল কিছু করেছি? না রে বাবা, ঠিক কাজ করেছ। এই কাজটা আমি কিছু দিনই পর করতাম। আমি সালাম করলাম চাচিকে। আমার মাথায় হাত দিয়ে চাচি বললেন, সুখী হ মা, তোর বাবার তোর আজিজ চাচাতো আপন চাচাতো ভাই ছিলেন। এ তো আপন হয়েও তোকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারিনি বলে অনেক আফসোস করেন। যাক, আজকে আফসোসের দিন শেষ হলো। ভালো মতো থাকিস। অরূপ বলল, খালামণিও ভালো থাকবে, ওকে আমি ভালো রাখবো। একটু পর চাচি এসে লাগেজটা সরিয়ে ফিরে দিলেন। আমি লাগেজটা উঠিয়ে নিতে গেলে অরূপ বলল, আমি নিচ্ছি, তুমি পারবে না। চাচি ভেংচি কাটলেন অরূপের কাণ্ড দেখে। আমাকে বললেন, ওই সর্বনাশী তোর পা যেন তোর এই বাড়িতে আর না পড়ে। যাচ্ছি যা। অরূপ এবার যেন বিরক্ত হয়ে গেল। বলল, হু, এ বাড়ি মুখো আমি রাহিকে হতেই দিব না। পা ফেলা তো দূরের কথা, এটা তো এখন আর নিজের বাড়ি নাই, কারণ ওর বাড়ি তো আপনারা দখল করে নিয়েছিলেন ওর মা বাবা মারা যাওয়ার পর, আর এখনও দখল করেই আছেন। এই বলে অরূপ আমার হাত ধরে বলল, চলো রাহি, আমরা যাই। অরূপ এটা জানে এটা আমাদের বাড়ি ছিল। চাচি এতক্ষণ পাথরের মতো হয়েছিল, এখন পিছন থেকে বলে, কি বললে এই ছেলে? অরূপ আর আমলে নিল না। আমি অরূপের সাথে বেরিয়ে আসলাম বাড়ি ছেড়ে। খুব কষ্ট হচ্ছে আমার বাড়ি ছেড়ে যেতে। আমি না চাইতেও পানি পড়ছে। আজ আম্মু আব্বু থাকলে এভাবে বিয়ে হতো না আমার। আমাদের পিছু পিছু আসলো যারা জড়ো হয়েছিল সবাই। রাহেলা চাচি ঘর থেকে অরূপের ব্যাগটা দিয়ে গেলেন। আমাকে গাড়িতে উঠিয়ে দিলেন। গাড়ি চলতে থাকলো। কিছুক্ষণ পর রূপ আবার গাড়ি থামালো। যখন আমরা মেইন রোডে থামিয়ে বলল, রাহি তোমার চাচা, বিদায় নাও। অরূপ আগে নেমে আমাকে গাড়ি থেকে নামালো। আমাদের দেখে চাচা কাঁদছেন। চাচাকে দেখে কান্না সামলানোর দায় হয়ে গেছে আমার, কারণ এই মানুষটা আমার জন্য অনেক করেছেন আর কষ্ট পেয়েছেন। অরূপকে আর আমার কাছে নিয়ে অরূপকে বললেন,
মেয়েটাকে দেখো বাবা, মেয়েটা সারা জীবন কষ্ট করলো, এখন যদি একটু সুখ হয়, তুমি আজ যা করলে আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো বাবা। চাচার থেকে বিদায় নিয়ে শুরু হলো আমাদের যাত্রা। আমি ডান দিকে তাকিয়ে দেখছি অরূপকে, আনমনে গাড়ি চালাচ্ছিল। আমার জন্য কত বড় ধকল পার করলো আজ। কেন করলো আমার মতো একজন অসহায় মেয়েকে বিয়ে? এর উত্তরটা এখনো পেলাম না, কিন্তু উত্তরটা জানা যে খুব দরকার। কিছুক্ষণ পর অরূপ একটা ছোট আর্তনাদের মতো করে বলল, হাই আল্লাহ, মাকে তো কিছুই জানানো হয়নি, ভুলেই গিয়েছিলাম। আমি চমকে উঠলাম। তার মানে অরূপ ওর মাকে না জানিয়ে বিয়েটা করেছে। ভয় হতে শুরু করলো। আল্লাহ জানে কি আছে কপালে। হয়তো প্রথম দিনই শাশুড়ি বাড়ি থেকে বের করে দিবে। পরে আবার আনমনে হাসলাম। আমার মতো অভাগীর কপালে এছাড়া আর কি থাকতে পারে? অভাগী যেখানে যাবে দরিয়া তো শুকিয়ে যাবে। অরূপ গাড়ি একটা ব্রিজের সাইডে ব্রেক কষল। রাতের অন্ধকার তখন ছেয়ে আছে চারপাশ। তার মধ্যে ফুটে উঠেছে ল্যাম্পপোস্টের আলো। রাতের তারা মিটিমিটি করে জ্বলছে। দূর পাল্লার বাস, ট্রাক ও অন্যান্য গাড়ি শাসা করে আমাদেরকে ছাড়িয়ে চলে যাচ্ছে। এই অসময়ে গাড়ি দাঁড় করানোর কারণ ভেবে পেলাম না আমি। হঠাৎ আমাকে কি যেন পেয়ে বসলো। আমি তাচ্ছিল্যের সুরে অরূপকে বলে বসলাম, কি হলো? গাড়ি থামালেন যে? মাকে না জানি জোকের বসে আমাকে বিয়ে করেছেন, সেটা এখন মনে আশায় আমাকে মাঝ রাস্তায় ফেলে যাবার চিন্তা ভাবনা করছেন নাকি? অরূপ চমকে উঠে আমার দিকে তাকালো। মুখ ফ্যাকাশে হয়ে গেছে ওর। আমি স্পষ্ট বুঝতে পারছি এমন কথা ও আমার থেকে কোনো কালে আশা করেনি। আমি কি খুব বেশি করে ফেললাম? হঠাৎ অরূপের চেহারা বদলে যেতে শুরু করলো। মুখ শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে দরজা খুলে বাহিরে বেরিয়ে গায়ের জোরে লাগালো দরজা। পুরো গাড়ি কেঁপে উঠল। আমি তো ভয়ে জড়সড় হয়ে আসি। ও আবার পেছনের দরজা খুলে পিছনের সিটে রাখা আমার লাগেজটা খুলল। লাগেজের একদম নিচে আম্মু আব্বুর সাথে আমার ছোটবেলার একটা ফ্রেমে বাঁধানো ছবি ছিল। অবশ্য আব্বু আম্মুর সাথে আমার ছোটবেলার ছবি থাকবে, কারণ আমি ছোট থাকতেই ওনারা মারা যান। আরেকটা ছবির অ্যালবাম ছিল। এই দুইটা জিনিস রেখে লাগেজের চেন লাগালো আমার দিকে কটমট করে তাকিয়ে। লাগেজ বাইরে বের করে দরজা শব্দ করে বন্ধ করলো। তারপর আমার দরজা দিকে এসে দরজা খুলে বলল, নামো গাড়ি থেকে। আমি অসহায় চোখে অরূপের চোখের দিকে তাকালাম। আমার পায়ের ব্যথা ভুলে গেছি আমি। আমাকে সত্যি সত্যি কি এখানে ফেলে যাবে নাকি? আমি নামছে না বলে অরূপ এবার ধমকে উঠে বলল, নামো বলছি। আমি জড়সড় হয়ে নামলাম। দাঁড়ালাম ব্রিজের সাইডে। ও আমাকে আমার লাগেজটা হাতে নিল। তারপর আমাকে অবাক করে দিয়ে যে নদীর উপর ব্রিজটা রয়েছে সেই নদীতে লাগেজটা ছুঁড়ে ফেলে দিল। ওর রাগ দেখে মনে হচ্ছে এবার আমাকেও ফেলে দিবে। প্রচণ্ড জোরের সাথে আমাকে বলল, এবার বুঝতে পেরেছ কেন আমি এখানে গাড়ি দাঁড় করিয়েছি? হ্যাঁ, আমি এই লাগেজটা ফেলে দেওয়ার জন্যই এখানে গাড়ি দাঁড় করিয়েছি, কারণ আমি চাই না এই উদ্ভট জিনিসটা আমাদের সাথে যাক। আর আমি এটাও চাইনি যে ওই বাড়িতে তোমার কোনো জিনিস থাকুক। আর তুমি কিনা বলছো আমি মাকে না জানিয়ে জোকের বসে তোমাকে বিয়ে করেছি বলে মাঝ রাস্তায় ফেলে যাব? অরূপ ব্রিজের রেলিংয়ের ওপর প্রচণ্ড জোরে একটা ঘুষি লাগালো। আমি চোখ বন্ধ করে ফেললাম। চোখে পানি চলে আসলো। এখন বুঝতে পারছি অরূপকে এসব বলা মোটেও ঠিক হয়নি আমার। ভীষণ কষ্টে আত্মরা হয়ে গেছে ও। কিন্তু কেন? অরূপ আবার ফিরে আসলো রেলিং ছেড়ে। আমি তাকালাম ওর হাতের দিকে, ওই দেখতে ক্ষত হয়েছে কিনা। ও হাত সরিয়ে নিল। আমাকে দেখাতে চায় না। বলল, হাবা মেয়ে একটা। আর কিছু না জানলেও কষ্ট দেওয়া উদ্ভট প্রশ্ন। কথা ভালোই জানো তাই না? বলতে থাকো, সমস্যা নাই। তুমি জানতে চাও তাই না আমি তোমাকে কেন বিয়ে করেছি? করুণা করেছি কিনা? আমি তোমাকে বিয়ে করেছি কারণ... আমি তাকালাম অরূপের দিকে। কারণ আমি জানতে চাই। কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি যখন স্কুল ড্রেস স্কেটস পরে আর দুই কাঁধে দুই বেনি নিয়ে স্কুলে যেতে, তখন থেকেই আমি তোমাকে ভালোবাসতাম রাহি। আমি তোমাকে বিয়ে করেছি সেজন্যই, করুণা করে নয়, জোকের বসেও নয়। আমি গাড়ি থেকে পিছিয়ে এসে হেলান দিয়ে দাঁড়ালাম গাড়িতে। শক্তি পাচ্ছি না দাঁড়ানোর। অরূপ আমাকে ভালোবাসে, ওর চোখ দেখে এমন স্পষ্ট বুঝতে পারছি আমি। আমার চোখে পানি চলে এসেছে ওর কথা শুনে। এত আগে থেকে ভালোবাসে ও আমাকে। আমি প্রায় আসতাম শুধু তোমার জন্য। কখনো কথা বলিনি, শুধু দেখেছি আমি তোমাকে। তোমার খোঁজ খবর নিতাম। তোমার কষ্টগুলো আমাকে নাড়া দিত। তোমাকে যেদিন চাচি মারতো সহ্য করতে পারতাম না। আমি থাকতে পারতাম না এখানে, চলে যেতাম ঢাকায়। কারণ তখন আমার কিছুই করার ছিল না, হাত পা বাঁধা ছিল। অরূপ থামলো একটু। আমি শুনছি, আরও অনেক কিছু শুনতে চাচ্ছি অধীর হয়ে। ও আবার বলল, তোমার একটা ছবি আমার কাছে ছিল, লুকিয়ে তুলেছিলাম। তুমি গোলাপি রঙের একটা থ্রি পিস পরা ছিলে, চুল খুলে দোলনায় দোল খাচ্ছিলে। বাতাসে তোমার পিঠে থাকা ওনার আঁচড়ার খোলা চুলগুলো দোল খাচ্ছিল। এই ছবিটা আমি প্রতিদিন দেখতাম এবং দেখি। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের নিয়ে, ধুমধাম করে করব। এভাবে যে করব সেটা আমিও ভাবিনি। আজ সকালে যখন রান্না করতে যেয়ে পা পুড়িয়েছ, তার উপর ওই খাটাস মহিলা তোমাকে মারছিল।
তখন মাথার রক্ত পায়ে উঠে গিয়েছিল। তখনই ঠিক করে নিয়েছিলাম তোমাকে আজই বিয়ে করব, তুমি না চাইলেও জোর করে। কারণ এখন আমার আর হাত পা বাঁধা নেই। তাহলে কেন তোমাকে কষ্ট পেতে দিব আমি? আমার যাতে তোমাকে কষ্ট পেতে দেখতে না হয় তাই তোমাকে বিয়ে করলাম। অথচ তুমি বললে আমি নাকি তোমাকে করুণা করে বিয়ে করেছি, ঝোঁকের বশে করেছি। আর বললে অন্য কোনো মেয়েকে কষ্ট পেতে দেখলে তাকেও ঘরে তুলব কিনা। আমি ওদের বিয়ে করে ঘরে তুলতে যাব কেন? ওদেরকে ভালোবাসি নাকি? আমার ভালোবাসা শুধু তুমি, অন্য কেউ না। খুব কষ্ট পেয়েছিলাম। যাকে ভালোবাসা যায় তাকে কষ্ট পেতে দেখলে যে কত কষ্ট হয় আমি বুঝেছি তোমাকে দেখে। তুমি বুঝবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো না, শুধু কষ্ট দিতে জানো। এই বলেও ব্রিজের রেলিং ধরে আমার উল্টো মুখ হয়ে দাঁড়ালো। আমি চোখ মুছে নিলাম। মনে হলো তার কাঁধে আলতো করে শুয়ে বলি, আমিও তোমাকে ভালোবাসতাম, কিন্তু বুঝিনি। আমিও চাইতাম তুমি আমার সাথে একবারও কথা বলো। কেন চাইতাম আজ বুঝেছি, কারণ ভালোবাসতাম তোমাকে। আজ যখন তুমি আমাকে হুটহাট করে বিয়ে করলে তখন মনে হয়েছিল তুমি করুণা করে বিয়ে করছো, তাই অভিমান করে উদ্ভট কথা বলেছিলাম। সেই কথায় তুমি কষ্ট পেয়েছিলে দেখে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। কেন কষ্ট পেয়েছিলাম নিজেও বুঝতে পারিনি। সন্ধ্যায় যখন আমরা বাড়িতে ফিরেছিলাম, তুমি যখন আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিলে তখন মনে হয়েছিল তুমি আমার মনে জায়গা করে নিচ্ছ। কিন্তু এটা বুঝিনি তুমি আগে থেকে আমার মনে জেগে বসে আছো। তবে এখন বুঝতে পারলাম কেন তুমি বেড়াতে আসলে আমি নিজেকে ঘরে আটকে রাখতে পারতাম না। তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, এসব কিছুই বলতে পারতাম না। কারণ আমি জানি ও এখন অভিমান করে আছে। কিছুক্ষণ পরও আবার আমার দিকে তাকালো, বলল, তুমি হয়তো ভেবেছো মাকে না জেনে বিয়ে করেছি, দেখি মা মানবে না, সেজন্য তখন আর্তনাদ করেছি। আসলে সেজন্য না। মাকে জানালে তো মা ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতো করে ফেলতেন। যত রাতি হোক ছেলের বউ যাবে, অনেক কিছুর ব্যবস্থা করতেন। আমরা গেলে মা এখন হিমশিম খেয়ে যাবেন সব কিছু করতে। আমি আমার সব উত্তর পেয়ে গেলাম এখন। পানি পড়ছে গাল বেয়ে। অরূপ যে বলেছে আমি হাবায়, একদম ঠিক বলেছে। কিছুই বুঝি না, অথচ উল্টাপাল্টা কথা বলতে জানি। মনে হলো কাজী অফিসের সামনে অলি বলতে চেয়েছিল, অরূপ ভাইয়া তোকে অনেক ভালোবাসে, কিন্তু অরূপ বলতে দেয়নি। কেন? অরূপ অভিমানী হেসে বলল, আমি আমার মনের কথাগুলো এক সুন্দর মুহূর্তে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি হতে দিলে না। এর আগে বলে ফেলতে হয় তোমার জন্য। আমি মাথা নিচু করে ফেললাম। কলিজা টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমার। একটু পর অরূপের ফোন কল আসলো। ও পকেট থেকে ফোন বের করে বলল, মা ফোন দিয়েছেন। ফোন রিসিভ করে লাউডস্পিকার দিল অরূপ। মা, আমরা আসতেছি। এই সময় 9টা বাজে তো? হ্যাঁ। খালামণি ফোন দেয়নি? না। এখন কোথায় তুই? কতক্ষণ লাগবে? চিন্তা করো না, 1 ঘন্টা লাগবে। চিন্তা হবে না আবার? তাড়াতাড়ি আয়, আর সাবধানে গাড়ি চালাস। মা, আমরা কিন্তু দুজন। অরূপ আমার কথা বলবে এর আগে ফোন কেটে দিলেন মা। অরূপ আপন মনের কার ড্রাইভিং করছে, যেন পাশে কেউ নাই। আমি দেখছি দেখছি আর দেখছি ওর থমথমে হয়ে এটা চেহারা। ইস, আগে যদি সব কিছু জানতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে হয়তো অরূপ আমার ওপর অভিমান করে থাকতো না। আর এই সময়টুকু এরকম উদ্ভট না হয়ে অন্যরকম হয়ে উঠত। হয়তো ওর বাম হাত দিয়ে আমার ডান হাতটা আলতো করে ছুঁয়ে দিত, বা শক্ত করে ধরে আমাকে সাহস দিত। হঠাৎ আমার চোখ চলে গেল স্টিয়ারিংয়ে রাখা অরূপের হাতের দিকে। শিউরে উঠলাম। হাতের মুষ্টির জায়গাটা ফুলে উঠেছে বাজেভাবে, একটু ক্ষত হয়ে রক্ত বের হয়েছে। সিমেন্টের রেলিংয়ে ও ঘুষি দেওয়ার দৃশ্যটা মনে পড়ল। কতটা না ব্যথা পেয়েছিল। চোখ মুখ কুঁচকে গিয়েছিল ওর, শুধু আমার জন্য। চোখ শুকিয়ে গিয়েছিল, তা আবার ভিজে গেল। অরূপ বুঝতে পেরে হাতটা সরিয়ে নিয়ে তাচ্ছিল্যে সুরে বলল, কি দেখছো? আমার ব্যথা পাওয়া হাত? তুমি আজ যা ব্যথা দিয়েছো আজকে, এটা ওর তুলনায় কিছু না। আমি তাকিয়ে থাকতে পারলাম না তার সেই অভিমানী শীতল চোখে। ঘাড় ফিরিয়ে তাকালাম গাড়ির জানালার দিকে। জানালার কাজ ভেদ করে আমার দৃষ্টি চলে গেল দূরের অন্ধকারে। তাও ভালো, অরূপ আমার চোখের জল তো আর দেখতে পাবে না। কমপ্লেক্সের বড় গেট দিয়ে যখন গাড়িতে ঢুকলো তখন বুঝতে পারলাম আমরা এসে পড়েছি। জানি না কি হতে চলেছে। অ্যাপার্টমেন্টের গ্যারেজের ভিতর যখন গাড়িটা ঢুকিয়ে দিল, অরূপ তখন আমার বুকের ঢিপ ঢিপ করাটা বেড়ে গেল। প্রচণ্ড ভয় হচ্ছে। আচ্ছা, যদি শাশুড়ি মা আমাকে মেনে না নেন, অরূপ কি আমার হাত শক্ত করে ধরে রাখবে, নাকি অভিমানে ভালোবাসা ভুলে আমাকে ছেড়ে দিয়ে হনহন করে মাকে গিয়ে ওপরে চলে যাবে? আমরা নামলাম গাড়ি থেকে। অরূপ ওর ব্যাগে ফ্রেমে বাঁধা ছবিটা আর ছবির অ্যালবামটা ঢুকালো, তারপর কাঁধে নিল ব্যাগটা। তারপর যখন আমরা সিঁড়ি বেয়ে 2nd ফ্লোরে উঠলাম তখন দেখি আমার শাশুড়ি মা নাজমা বেগম দাঁড়িয়ে সেখানে। আমি চমকে উঠলাম। ওনার চোখ মুখ গম্ভীর হয়ে আছে। এর আগে যখন উনি আমাদের ওখানে গেছেন সবসময় হাসি খুশি দেখেছি। অরূপ আমাকে নিয়ে দাঁড়িয়ে পড়ল। অরূপ আমার দিকে একবার তাকালো, তারপর মাকে বলল, মা, আমি রাহিকে বিয়ে করেছিস? আমি জানি, উনি গম্ভীর কণ্ঠে বললেন। ওনার কণ্ঠ শুনে
যথেষ্ট বুঝেছি উনি খুশি হননি। খুশি না হওয়াটাই স্বাভাবিক। গ্রামের অশিক্ষিত মেয়েকে ছেলের বউ হিসেবে কেই বা চায়? তাছাড়া ওনাকে একটাবার জানায়নি অরূপ। খুব ভয় হচ্ছে আমার। আচ্ছা, আমার আশঙ্কা কি সত্যি হতে চলেছে? আমরা সালাম করতে নিলাম, কিন্তু উনি করতে দিলেন না। আটকে দিলেন, বললে সালাম করতে হবে না। অরূপ কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, আমি সরি, তুমি প্লিজ রাগ করো না। আসলে সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে আমি তোমাকে জানাতেই ভুলে গিয়েছিলাম। আমার মনে হয়েছে তুমি ফোন দেওয়ার আগে, তুমি যখন ফোন দিলে তখন তোমাকে বলতে নিয়েছিলাম, তুমি তো আগেই ফোন কেটে দিলে। মা ওই আগের গম্ভীর সুরে বললেন, হয়েছে, আর কৈফত দিতে হবে না। আমি কৈফত চাইনি, অনেক বড় হয়ে গেছিস তো। তাছাড়া আমি তোর কেউ না যে বলতে হবে। রাহেলা কিছুক্ষণ আগে ফোন না দিলে হয়তো এখনো বুঝতে পারতাম না রাহি তোর বউ। আমি মাথা নিচু করে আছি লজ্জায়। এই আমার জন্য যত গন্ডগোল। অরূপ এক হাতে মায়ের কাজ জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, মা প্লিজ মন খারাপ করো না। মা অরূপের হাত সরিয়ে দিয়ে বলল, হয়েছে, এত আহ্লাদ করতে হবে না, চল সাফিয়াদের বাসায়। অরূপ অবাক হয়ে গেল। হাত ঘড়িতে সময় দেখে বলল, এখন রাত 10টা 20 বাজে। এই সময় সাফিয়া আন্টিদের বাসায় কেন? দীপ্তি সুদীপ্তা তো হুড়হুড়ি শুরু করে দিবে। আগে বাসায় ঢুকি, তারপর সব বলবো। এই বলে সেকেন্ড ফ্লোরের একটা ফ্ল্যাটের কলিং বেল চাপলেন। সাথে সাথে দরজা খুলে গেল। একটা মেয়ে দরজা খুলো হাসি মুখে। এই মেয়ে হয়তো দীপ্তি। তারপর আমাদেরকে ভেতরে ঢোকার জায়গা দিয়ে বাসার ভেতরের দিকে জোরে জোরে বলল, এই সুপ্তি, আম্মু তাড়াতাড়ি আসো, অরূপ ভাই আর ভাবি এসে গেছে। আমরা ঢুকতেই দীপ্তি উচ্ছ্বসিত হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আন্টি, অবশেষে তোমার চিন্তা দূর হলো তো? আমি বলেছিলাম না সময় মতো চলে আসবে, চিন্তা করো না। তারপর দীপ্তি অরূপের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তোমার মা সেই সন্ধ্যা থেকে চিন্তা শুরু করে দিয়েছেন ওনার ছেলে কখন আসবে, ছেলের বউ কখন দীপ্তি হঠাৎ মায়ের দিকে তাকিয়ে জিব্বায় কামড় দিয়ে থেমে গেল। অন্য কিছু বুঝতে না পারলেও এটুকু বুঝতে পারলাম মা ওকে চোখের ইশারায় থামিয়ে দিয়েছেন। এরপর অরূপ মাকে সেই প্রশ্নটাই করলো যেটা আমার মাথায় এসেছে। অরূপ চোখ শুরু করে মাকে জিজ্ঞেস করলো, মা, তুমি আগে থেকেই জানতে আমি বিয়ে করেছি? তাহলে কিছুক্ষণ আগের তোমার অভিমান, গম্ভীর কথাবার্তা কী ছিল? মা একটু লজ্জা পেলেন মনে হলো। উনি কিছু বলার আগে বাসার ভিতর থেকে একজন মাঝবয়সী মহিলা আর 17 বয়সী এক মেয়ে আসলো। মহিলাটি দীপ্তির মা। মহিলা আমার কাছে এসে বলল, নাজমা, তুই ঠিকই বলিস রে, তোর ছেলের বউ অনেক সুন্দরী, ওর মায়াবী চেহারা। অরূপ মায়ের দিকে তাকিয়ে আছে, আর আমি অরূপের দিকে। কিছুক্ষণ পর মা হেসে ফেললেন, সাথে দীপ্তি, সুপ্তি আর সাফিয়া আন্টি। কিছুক্ষণ পর মা অরূপকে বললেন, তোরা কাজে অফিসে যাওয়ার আগেই অলি রাহেলাকে জানিয়ে দিয়েছিল সবকিছু। তারপর রাহেলা আমাকে ফোন দিয়ে বিস্তারিত বলল। ভেবেছিলাম তুই জানাবি। আমি আর দেরি না করে দীপ্তি, সুপ্তি আর রাহের জন্য বিয়ের শাড়ি, গয়না, এক কথায় বিয়েতে কনেকে যা যা দেওয়া লাগে সব তার জন্য পাঞ্জাবি, পায়জামা শপিং করে নিয়ে আসি। আমার একমাত্র ছেলে বিয়ে করেছে বলে কথা, হোক সেটা হুটহাট করে, তাই বলে আমার কর্তব্য আছে না? অরূপ আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম অরূপ বলছে, দেখো, তুমি কি ভেবেছিলে আর হচ্ছেটা কি? আমি মনে মনে ভাবলাম, আমার সব ভুল ভেঙে গেছে অরূপ। মা আমার বলতে শুরু করলেন, আমরা শপিং থেকে আসতে না আসতে শুনি তোর ছোট দুই ফুপিরাও আসেন। ওরা এসে শুনেছে তোর বিয়ের কথা, খুশি হয়েছে এবং তোদের দেখার জন্য অপেক্ষা করছে। আমি আগে সব শপিংগুলো এখানে এনে রেখেছি, কারণ আমি তো জানি তোরা এই অবস্থায় আসবি। তোরা এই অবস্থায় তোদের দেখলে নানান কথা বলবে, তাই এখান থেকে রাহিকে সাজিয়ে নিয়ে যাব। তুইও রেডি হয়ে নে বাবা। আর কিছুক্ষণ আগের সব কিছু অভিনয় ছিল। আমি অভিমান করেছিলাম, তুই আমাকে জানাসনি দেখে। এখন অবশ্য মাফ করে দিয়েছি। তারপর মা আমার কাছে আসলেন, হেসে বললেন, তখন তোকে সালাম করতে দিনি অভিমান করে, এখনই আমার ছেলেকে এমনভাবে মায়া করেছিস যে আমাকে ভুলে যে বিয়ের কথা জানালো না পর্যন্ত। কাল পরশু কি হবে কে জানে। আমি তো মাথা নিচু করে আসি। আবার বললেন, হয়েছে, মাথা নিচু করে থাকতে হবে না। দেখি পাটা, দেখি কেমন পড়েছে। আমি ঝলসানো পাটা সামনে এগিয়ে দিলাম। পা দেখে মা আর্তনাদ করে উঠলেন, হায় আল্লাহ, অরূপ ডাক্তার ওষুধ দিয়েছে না, মলম দিয়েছে না? রাতে খাওয়ার পর ওষুধ খাইয়ে মলম লাগিয়ে দিস। মা আমার দিকে সজল চোখে তাকিয়ে বলেন, এত ব্যথা কেমনে সহ্য করে আসিস মা? আমি কিছুই বললাম না, শুধু মায়ের দিকে তাকিয়ে থাকলাম। খেয়াল করলাম অরূপ একবার আমার পায়ের দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মা দীপ্তিকে বলল, তোদের ভাবিকে নিয়ে যা, তাড়াতাড়ি ভাবিকে রেডি কর, ওপরে নিয়ে যেতে হবে তো। দীপ্তি ও সুপ্তির সাজানোর হাত বেশ ভালো বলা যায়। কত ঝটপট করে সাজে তুলেছে আমাকে বউয়ের সাজে। আমি ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। কখনো এভাবে দেখা হয়নি নিজেকে। মলিন মুখে আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছে হতো না। তাছাড়া চাচির বাজে কথার জন্য ভয় হতো অনু যদি এসে বলেন, রূপকে ঠিকরে পড়ছে তোর, হুড়পড়ি হয়েছিস।
নাকি মনে রং লেগেছে? পায়ের চিনচিনে ব্যথাটা মনে করে দিল চাচির মন পাজর চুরমার করে দেওয়া কথা, আর চাচির করা প্রতিদিনের অত্যাচার। মনে আছে একদিন চোখের পাতায় খুব যত্ন করে আইলাইনার পরছিলাম। আইলাইনারটা আমার স্কুল ফ্রেন্ড দিয়েছিল গিফট হিসেবে। চাচি কোথা থেকে যেন এসে আমার হাত থেকে কেড়ে নিয়ে সেটা দিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কর্কশ কণ্ঠে বলেছিলেন, কোন নাগরী থেকে এনেছি সেটা? হ্যাঁ, সেজেগুজে কাকে দেখাতে চাস? সেদিন অনেক কেঁদেছিলাম গুমরে গুমরে। এসব বাজে কথা আমি হজম করতে পারতাম না, কারণ আমি তো আর বাজে মেয়ে না। খুব কষ্ট হতো, মনে হতো যদি আব্বু আম্মু থাকতো। সামান্য আইলাইনার দেওয়ার অপরাধে বাজে কথা শুনতে হয়েছিল আমার। আর আজকে আমি শাসি। আমার শাশুড়ি মায়ের আদেশে তাড়ি দেওয়া প্রসাধনী দিয়ে বিয়ে হয়েছে আমার। অরূপ আমাকে বিয়ে করেছে, করুণা করে নয়, ভালোবেসে, সব কষ্ট মুছে দেওয়ার জন্য। আমি সব কষ্ট এখনই মুছে গেছি অরূপ। আমি পেয়েছি আমার ভালোবাসা তোমাকে, পেয়েছি একটা মা যিনি আমার জন্য ব্যথিত হয়েছেন। আমার আর কিসের কষ্ট? তবে চাচার জন্য চিন্তা হচ্ছে। না জানি চাচি তার উপর কেমন বাসডলা দিচ্ছেন। হয়তো বাড়িঘর মাথায় তুলেছেন চাচার উপর চেঁচিয়ে, হয়তোবা আমাকে সর্বনাশী বলে গালি দিতে দিতে মুখ দিয়ে ফেনা তুলছেন। রাহেলা চাচিকে ফোন দিতে হবে, চাচার খবর নিতে হবে। মা কি দিয়েছেন চাচিকে ফোন? আয়নায় দেখলাম দীপ্তি তার দাঁত দিয়ে আটকে রাখা পিন দিয়ে আমার ওড়না সেট করে দিল। বলল, দেখো ভাবি, তোমার সাজ একদম কমপ্লিট। তোমাকে যা লাগছে না, সত্যি আমাকে দারুণ লাগছে। নিজেকে নিজেই দেখতে লজ্জা পাচ্ছি এখন। সত্যি বিছানায় থাকা জিনিসপত্র লাগে যে গুছিয়ে রাখছিল। দীপ্তি ওকে বলল, আন্টিকে ডেকে নিয়ে আয়, বল ভাবিকে সাজানো হয়ে গেছে, এখন নিয়ে যাও যেতে পারে। সুপ্তি চলে গেল মাকে ডাক দিয়ে। দীপ্তি বলল, ভাবি, অরূপ ভাইয়া তোমাকে দেখে আজ ফিদা হয়ে যাবে দেখো। ততক্ষণে সুপ্তি এসে গেছে। ও বলল, ভাইয়া তো আগে থেকে পুরো ফিদা ভাবির ওপরে, নতুন করে আর কি হবে? দেখলি না, বলা নাই ক নাই কিভাবে বিয়ে করে নিয়ে আসলো। সত্যিকারের ভালোবাসা না থাকলে কেউ এভাবে আনতে পারে তুই বল? এদের কথা শুনে আমার কি অবস্থা হচ্ছে সেটা আল্লাহ জানে। আমি কিছু বলতেও পারছি না। দীপ্তি বলল, হয়েছে থাক, আর বলতে হবে না, ভাবি লজ্জা পাচ্ছে। আন্টি আসলো? আপু, আন্টি কথা বলছে আম্মুর সাথে। এরা দুই বান্ধবী একসাথে সব কথা এক জায়গাতে সেরে ফেলে। সুপ্তির কথার ধরন দেখে খুব হাসি পেল আমার। মা আর সাফি আন্টি আসলেন ঘরে। মা তো আমাকে জড়িয়ে ধরলেন, তারপর ছেড়ে দিয়ে কপালে ছোট করে চুমু খেলেন। খুব সুন্দর লাগছে আমার মেয়েটাকে, জানিস, তুই দেখতে তোর আম্মুর মতো দেখতে হয়েছিস। মায়ের আদর পেয়ে আম্মুর কথা মনে পড়ল, কান্না চলে আসলো। মা বলল, হয়েছে, এখন আর কাঁদতে হবে না, চল ড্রয়িং রুমে। আমার হাঁটতে এখন বেশ অসুবিধা হচ্ছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রয়িং রুম পর্যন্ত গেলাম। আমাকে দেখে অরূপ সোফা থেকে উঠে দাঁড়ালো। দেখি ও পাঞ্জাবি পায়জামা পরে নিয়েছে, খুব সুন্দর লাগছে ওকে দেখতে। আমি চোখ ফিরিয়ে নিলাম, কিন্তু ও ফিরালো না। বুঝতে পারলাম না কেন সে এভাবে তাকিয়ে আছে আমার দিকে। দীপ্তি হেসে বলে উঠল, কি ভাইয়া, দাঁড়িয়ে পড়লে যে, কোনো সমস্যা? নাকি ভাবিকে দেখতে খুব সুন্দর লাগছে? আমি অরূপের দিকে তাকিয়ে দেখি লাল টকটকে হয়ে গেছে ওর চেহারা। আমারও বুঝতে বাকি রইল না কিছু। অরূপ আমতামতা করে বলল, ওপরে যেতে হবে তো, তাই উঠে দাঁড়ালাম আর কি। ও বুঝলাম, বলেই হেসে ফেলল দীপ্তি। সত্যিও হাসছে। মা ওদেরকে বললেন, তোরা আমার ছেলের সাথে লাগিস না। তারপর সাফি আন্টিকে বললেন, শোন, আমি আগে যাচ্ছি ওপরে, তোরা 20 মিনিট পরে আসবি। একসাথে গেলে সন্দেহ করতে পারে। আমি বলে এসেছিলাম একটা জরুরি আলাপ আছে তোর সাথে। নেমেই দেখি ওদের গাড়ি এসে গেছে। ভাগ্যিস ঠিক সময় এসেছিলাম, না হলে তো সব বরবাদ হয়ে যেত। যাই হোক, তোরা ওদেরকে নিয়ে যেয়ে বলবি যে তোরা ওপরে যাওয়ার জন্য বের হয়েছিলি, তখনই দেখিস ওরা এসে পড়েছে, তাই একসাথে গিয়েছিস। মা চলে গেলেন। মিনিট 20 পর আমরাও বের হলাম। দীপ্তি, সুপ্তি আর আন্টি পিছনে ছিল, আমি আর অরূপ সামনেই ছিলাম। এমনিতেই সিঁড়িতে পায়ের ধাপ ফেলতে কষ্ট হচ্ছিল, তার উপর কীভাবে যেন হোঁচট খেলাম, পড়ে যেতে নিলাম আমি। অরূপ আমাকে শক্ত করে ধরে ফেলল। তাকিয়ে দেখি মুখে ভয়ের ছাপ পড়েছিল, কিন্তু মুহূর্তেই মুছে ফেলল। দীপ্তি মুখ টিপে হাসলো ঢের, বুঝতে পারলাম। দীপ্তি বলল, ভাই, তোমার বউ পড়েনি, এখন যাও যাক। না না, ছাড়তে হবে না, ধরেই নিয়ে যাও, আম্মু কিছু মনে করবে না। কি লজ্জার ব্যাপার। অরূপের কান আবার লাল হয়ে গেল। আমরা 4th ফ্লোরে এসে আমার অরূপের বাসার সামনে যখন দাঁড়ালাম, অরূপ গম্ভীর গলায় আমায় শুধু এইটুকু বলল, আমার ফুপ্পিরা ডেঞ্জারাস, উল্টাপাল্টা কিছু বললে বসলে মন খারাপ করো না। গাড়িতে শেষ কথা হবার পর অরূপ আমার সাথে কথা বলেনি, এখন কথা বলল, তাও আবার গম্ভীরভাবে। বুঝেছি সাহেব, রাগ করেছি খুব, যা এখনও ভাঙেনি। অরূপ কলিং বেল চাপলো, দরজা খুলল না কেউ। এদিকে আমার ভয় হচ্ছে অরূপের ফপিদের নিয়ে, মনে হচ্ছে আমার জন্য অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। পুরো বাসা অন্ধকার, সিঁড়িঘরের লাইটটা অফ ছিল, তাই ভিতরে কিছু দেখা যাচ্ছে না। অরূপ আমার হাত ধরে ঘরের ভিতরে ঢুকলো, কিছুই বুঝতে পারছি না। টের পেলাম দীপ্তিরা ঢুকেই অন্ধকারের দরজা লাগিয়ে দিয়েছে।
1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর পুরো বাসায় তীব্র ঝলকানি দিয়ে জ্বলে উঠল রাশি রাশি আলো। পুরো বাসাকে সাজানো হয়েছে লাল আর সাদা কালারের নেট দিয়ে। সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে গেল আমার। বাসাটাকে একটা রাজপ্রাসাদের অন্দরমহলের চেয়ে কম সুন্দর লাগছে না। কি সুন্দর, কি পরিপাটি সবকিছু। বাসাটাকে পরম শান্তিস্থান বলে মনে হচ্ছে আমার কাছে। এত কিছু করেছে মা আমাদের জন্য। ছেলের জন্য একজন মা এত কিছু করতে পারে? এত ভালো কিভাবে হয় মানুষ? এরকম একজন মায়ের পেট থেকেই তো অর্পের মতো ছেলেদের জন্ম হয়। আমার মনে হতে লাগলো পাশে অরূপ থাকলে আর মায়ের ছায়া আমাদের ওপরে থাকলে আমার আর কিছু দরকার হবে না। পুরনো কষ্টগুলো এক মুহূর্তেই ভুলে গেলাম আমি, এমনকি পায়ের ব্যথাটুকু। অরূপ অবাক হয়ে গেছে এ সমস্ত আয়োজন দেখে। ও বিস্ময় ভরা চোখ নিয়ে পেছন ফিরে দীপ্তিকে বলল, দীপ্তি, এসব তোরা আগে থেকেই জানতি? দীপ্তি মুচকি এসে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, এসব আন্টির প্ল্যান ছিল। আন্টি তোমার বিয়ের খবর পাওয়ার পর এসব প্ল্যান করে। তারপর আমরা মার্কেটে যাই, আর তোমার বন্ধুরা মিলে অক্লান্ত পরিশ্রম করে পুরো বাসাটা সাজিয়েছে। তোমার ফুপিরা আসেনি। আসলে আমাদের বাসা থেকে তোমাদের পরিপাটি করে আনবার জন্যই তোমাকে মিথ্যে কথা বলা হয়েছে। তাছাড়া সাজানোর কিছু কাজও বাকি ছিল। আমি আর অরূপ যখন চারদিকটা দেখছি তখন মা হাজির হলেন। মা একটু হেসে বললেন, আমার ছেলে আর ছেলের বউয়ের বাকি জীবনটা যেন এরকম আলোময় হয়ে থাকে, সেজন্যই আমার এই ছোট্ট আয়োজন। তোদের কি ভালো ভালো লেগেছে? অরূপ কিছু বলতে পারল না, সে স্তব্ধ হয়ে থাকে। আমি দেখি ওর চোখ ছলছল হয়ে গেছে। আমরা কেউ না থাকলে হয়তো মাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলতো। অরূপের মনটা আসলে অনেক নরম। আমি দেখেছি ও 2-3 সেকেন্ডের বেশি আমার পোড়া পায়ের দিকে তাকিয়ে থাকাটা সহ্য করতে পারিনি। আমি বুঝেছি পায়ের যন্ত্রণা আমার যতটা হয়েছে ঠিক ততটাই ওরও হয়েছে। মা আমাদের কাছে এগিয়ে এসে যখন আমার হাত অরূপের হাতে তুলে দিল তখন আমার হুঁশ ফিরল। আমি অরূপের দিকেই তাকিয়েছিলাম। লজ্জা পেয়ে গেলাম। পিছনে দীপ্তি আছে, সুপ্তি আছে, আর আছে সাফি আন্টি। মা আমার হাতটা অরূপের হাতে দিয়ে অরূপকে বললেন, তুই সারা জীবন আগলে রাখিস এই মেয়েটাকে, কখনো এমন কষ্ট পেতে দিসনি। আর কিছু বলার আগে মায়ের চোখ চলে যায় অরূপের আঘাত পাওয়া হাতের দিকে। অরূপের চোখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছিল বাবা? এখানে এরকম হলো কি করে? আমিও তাকাই সেই হাতের দিকে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না, চোখে আরেকবার জল এসে যায়। আমার কারণে অরূপের এই অবস্থা হয়েছে, কিন্তু মাকে আমি বলতে পারিনি কথা। মাথা নুয়ে আসে। অরূপ কী বলবে ভেবে পাচ্ছে না। হয়তো হন্য হয়ে ছুতো খুঁজছে। ভেতরে একটা ঘর থেকে বেরিয়ে আসে ব্যাটালিয়নরা। একজন নয়, দুইজন, পুরোপুরি 9 জন। এরা অরূপের বন্ধুগণ। ওদের মধ্যে একজন এসে মায়ের হাতে ফাঞ্জিডাল এগিয়ে দিয়ে বলে, আপনি তো জানেন না আন্টি, আপনার ছেলের রাগ উঠলেও ও সামনে ওয়াল বা সিমেন্টের কিছু পেলে ঘুষি মেরে রাগ সারে। এটা ওর স্বভাব। মা ফাঞ্জিডাল নিয়ে অরূপের হাতে লাগিয়ে দেয়। ওনার চোখ ছলছলে হয়ে গেছে। অরূপ ওর কথা শুনে হেসে ফেলে, বলে, আরে আজগুবি কথা বলবি না তো, এমনি ব্যথা পেয়েছিলাম। আরেকজন বলে, তুই চুপ থাক। আন্টি যখন ফোনে বলেছিলেন তুই বিয়ে করেছিস, আমরা একসাথেই ছিলাম, আড্ডা দিছিলাম। এত রাগ হয়েছিল না? দীপ্তি মুখের কথা নিয়ে হাসতে হাসতে বলল, আপনাদের আগে বিয়ে করেছে বলেই কি এত রাগ হয়েছিল আপনার? দীপ্তির কথায় সবাই হেসে ফেলল। অরূপের খিলখিল করা এমন হাসি কখনোই দেখিনি আমি। দীপ্তির কথায় অরূপের বন্ধু লজ্জা পেল, বলল, না না, তা নয়, মানে আমাদের না জানে বিয়ে করেছিল তো তাই। ভেবেছিলাম আমাদের না জানে বিয়েটা সে কিভাবে করতে পারলো, কিন্তু যখন আন্টি বললেন ওনাকেই জানানি তখন বুঝেছি ও জানানোর পরিস্থিতিতেই ছিল না। তখন রাগ গলে জল হয়ে গিয়েছিল। অরূপ জড়িয়ে ধরল ওর বন্ধুকে। এরপর সবাই বলল, অমিত কি শুধু তোর বন্ধু? আমরা কেউ না? তোর জন্য দিয়ে এত কষ্ট করে ডেকোরেশন করলাম। অরূপ হেসে ফেলল, বলল, এতগুলোর সাথে একেবারে কোলাকুলি করা গেলে একেবারেই করতাম হারামজা। আর কথা বলার আগে এক বন্ধু আমাকে বলল, ভাবি দেখেছ তোমার বরের মুখ কি খারাপ? আমি মৃদু হাসলাম। অরূপ মাকে বলল, মা, রাত 1:30 বাজে, দুপুর থেকে কিছুই খাইনি, ক্ষুধা লেগেছে, খাবার দাও। একটু থেমে বলল, রাহিরও ক্ষুধা লেগেছে। এতক্ষণ খাওয়ার কথা মনে না আসলেও এখন একটু একটু করে ক্ষুধার অস্তিত্ব জানান দিচ্ছে। অরূপ একবার আমার দিকে তাকালো, তারপর যখন দেখলো সবাই তার দিকে তাকিয়ে আছে তখনও বলল, আসলে সবারই তো ক্ষুধা লেগেছে। মা, সাফি আন্টি, সুপ্তি, দীপ্তি হাসতে হাসতে ভেতরের দিকে চলে গেল। তারপর একজন বন্ধু দুষ্ট হাসে এসে বলল, অরূপ, তোর কি শুধু ক্ষুধা লেগেছে নাকি ঘুমও পেয়েছে? আমি মাথা নিচু করে সোফায় বসে থাকলেও বুঝতে পারলাম অরূপ ওকে ইশারায় থামিয়ে দিয়েছে, আর ওরা মিটিমিটি হাসে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। তখন 2:10 বাজে। বাড়িতে থাকলে এই সময় আমি গভীর ঘুমিয়ে থাকতাম,
কিন্তু আজ ঘুম ধরছে না আমার। দীপ্তিরা চলে গেল বিদায় নিয়ে, অর্পের বন্ধুরাও চলে যাবে বলছে। মা অনেক করে বললেন ওদেরকে থাকতে, কিন্তু থাকবে না কিছুতেই। বন্ধুরা খেতে আমাদের থেকে বিদায় নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। অরূপ ড্রয়িং রুম থেকে ওর ব্যাগ নিয়ে আসলো। ব্যাগটা মায়ের হাতে দিয়ে মাকে বলল, মা আমার ব্যাগে রাহির ওষুধগুলো আছে, ওকে ওষুধগুলো খাইয়ে দাও, আমি ওদের সাথে কথা বলে আসি। মা ওষুধগুলো খাইয়ে দিয়ে আমাদের ঘরে দিয়ে যায়। আমি ঘুরে ঘুরে ঘরটায় দেখছি, মনে হচ্ছে ঘরটা আমার কত আপন। এই ঘরটা আরও সুন্দর করে সাজানো হয়েছে। নেট আর লাইটিং ছাড়াও ব্যবহার করা হয়েছে তাজা গোলাপ ফুল। আমি বিছানায় দরজার বিপরীত দিকে হয়ে বসলাম। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2:30 বাজে। নিস্তব্ধতায় ঘড়ির কাঁটার টিকটিক শব্দ খুব জোরেই শোনা যাচ্ছে। আমার ভেতরের ঢিপ ঢিপ শব্দও খুব ভালো করে শুনতে পাচ্ছি। হয়তো আরও কিছুক্ষণ অতিবাহিত হলো, তারপর শুনতে পেলাম দরজাটা ভেতর থেকে লাগানো হচ্ছে। তারপর বুঝলাম একজন আমার বিপরীত মুখ হয়ে বিছানায় বসেছে। ঘড়ির কাঁটায় অবিরাম চলছে সময়, একই সাথে বেড়ে চলেছে নিস্তব্ধতা। আমরা দুজন বিছানায় বসে আছি দুমুখ হয়ে, কারো মুখেই কথা নেই, কোনো সারা শব্দ নেই। আমার মনে হচ্ছে অরূপ কথা বলবে, হ্যাঁ এখনই বলবে, কিন্তু বলছে না। অথচ সে একইভাবে বসে আছে, নড়ছেও না। আবার ঘুমানোর কোনো লক্ষণও নাই। আবার মনে হলো অরূপ আমার সাথে কথা বলবে না, কারণ আমি যে তার মন ভেঙে দিয়েছি। গোলাপি তীব্র সুবাস হঠাৎ আমার মন চঞ্চল করে দিল। মনে হচ্ছে ওর পায়ে পড়ে যায়, বলি মাফ করে দাও আমাকে, বলে দিই ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কিসের ভয়? কিন্তু না, একাকা জড়তায় সে ভর করলো আমায়। ভেতরটা ঢিপ ঢিপ করা বেড়ে গেছে একদম। আমি ছটফট করছি শুধু অরূপের একটুখানি কথা শোনার জন্য। ঠিক তখনই রাহি, অরূপের শীতল কণ্ঠস্বরে আমি চমকে উঠলাম। আমার মনে হলো অরূপ ঠিক আমার কানের কাছে আর ঠোঁটে নিয়ে ফিসফিস করে আমাকে ডেকেছে। আমার হৃদয়ে একটা দমকা হাওয়া বয়ে গেল। আমি পিছনেই তাকালাম, না, ও আমার কাছে আসেনি। ও নিজের জায়গাতেই বসে আছে। পিছন থেকে অরূপকে অনেক সুন্দর লাগছে। আমি আবার সামনের দিকে ফিরে চোখ বুজে ফেললাম পরম শান্তিতে। আমি অরূপের ডাকে সাড়া দেওয়ার মতো কোনো কথা খুঁজে পেলাম না। জি বলবো, তাও বলতে পারলাম না। হয়তো আমার সাড়া পাওয়ার অপেক্ষা করেছিল। আমার কোনো সাড়া না পেয়ে বলল, তোমারও ভাবে কথা বলা অস্বাভাবিক কিছু ছিল না রাহি। আমি তোমাকে ঝোঁকের বশে বিয়ে করেছি, তোমার এরকম মনে করারও দোষের কিছুই ছিল না, কারণ তুমি তো জানতেই না আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কোনোদিন বলিনি আমার মনের কথা, তাহলে তুমি কিভাবে জানবে বা বুঝবে আমি তোমাকে ভালোবাসি, এবং এই জন্যই তোমাকে বিয়ে করেছি। আর কিভাবে জানবে আমি তোমাকে করুণা করিনি? একবারও আমি তোমার দিকটা ভাবিনি। আমি তোমার সম্পর্কে সব কিছু জানলেও তুমি সেই তুলনায় আমার সম্পর্কে কিছুই জানতে না। ভাবিনি যার সম্পর্কে তুমি বেশি কিছু জানো না তাকে বিয়ে করতে। তোমার ভেতরটা কতটা শুকিয়ে গেছে, কতটা ভয় পেয়েছো তুমি, কতটা চিন্তা করেছো, ভবিষ্যৎ নিয়ে কত উদ্বিগ্ন হয়েছো। সত্যি আমার বুদ্ধি লোপ পেয়ে গিয়েছিল রাহি। আমি বোধ হয়ে গিয়েছিলাম, আমি অবুঝ হয়ে গিয়েছিলাম। তাই হয়তো বিয়ে করার আগে তোমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করিনি। আমার মনে আসেনি তোমার ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। আমি ভুল করেছি তোমার মতামত না নিয়ে এভাবে বিয়ে করে। আমার দরকার ছিল তোমাকে বলা যে আমি তোমাকে ভালোবাসি রাহি। আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম আমি তোমাকে বিয়ে করব, চুপচাপ বিয়ে করে নেবে, কোনো ঝামেলা করবে না। একটা বাচ্চা ছেলের মতো কাজ করেছি। আমি তোমাকে কষ্ট পেতে দিতে না চেয়েও আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তারপর আমি তোমার সামান্য কথায় কষ্ট পেয়ে বসে আছি। তুমি আমাকে ঠাস করে চড় মারতে দাও, আমার বলার কিছুই থাকতো না, কারণ দোষটা আমারই ছিল। অথচ আমি তোমার উপরে অভিমান করেছিলাম। যখন তোমাকে দীপ্তি আর সুপ্তি সাজাতে নিয়ে গিয়েছিল তখনই আমার হুঁশ ফিরে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভেবেছি সব দোষ আমার ছিল রাহি। তাই এখন আর তোমার উপর কোনো অভিমান নাই আমার। আমি তোমাকে সত্যিই ভালোবাসি রাহি, খুব ভালোবাসি তোমাকে। হয়তো তুমি আমায় ভালোবাসো না, স্বামী হিসেবেও মানো না, তবুও এখন আমি তোমার স্বামী। যদি পারো মাফ করে দিও আমাকে, আমি সরি। অনবরত কথাগুলো বলে থামলো অরূপ। ও হয়তো বুঝতে পারছে না তার বিপরীত পাশে বসে আমি অনবরত কেঁদেই চলেছি। আমার মনের আকাশে যে কষ্ট নামের এক দুর্যোগের ঘনঘটা ছিল তা মিলিয়ে গেল। মাফ তো আমার চাওয়ার কথা ছিল ওর কাছে, ওর পায়ে ধরে, কারণ আমি ওকে না বুঝে উল্টাপাল্টা কথা বলে ফেলেছিলাম। অথচ ও আমার কাছে চাইছে, বলছে ও ভুল করে ফেলেছে। কি অদ্ভুত তুমি! আমার কাছে তোমার কোনো ভুল নাই, আমার চোখে তুমি দোষী না। আরও কিছুক্ষণ এভাবেই কাটলো। অরূপ হয়তো উঠে দাঁড়িয়েছে, বলল, রাত তো অনেক হলো, সারাদিন তোমার উপর অনেক ধকল গেছে, অনেক ভয়ে চিন্তায় আর পায়ের ব্যথায় কাটিয়েছো। তুমি ঘুমিয়ে পড়ো, আর জেগে থেকো না। আমি খাটে না হয় সোফায় ঘুমাচ্ছি। তারপর আর কিছু সহ্য করতে পারলাম না আমি। শুধু গড়গড় করে নিজের কথাগুলো বলে যাবে, আমার কথাগুলো শুনবি না। আবার নীরবতা।
তবে আমি বুঝতে পারছি ওই পাশে অরূপ দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। আমার কান্না মাখানো কণ্ঠ শুনে সেই সাথে আমার প্রতি তুমি ডাক শুনে অবাক হয়ে গেছে। খুঁজছি আমার কান্নার কারণ, ভাবছি আমি কি বলতে চাই। এবার অরূপ অধীর হয়ে শুনতে যাচ্ছি আমার কথাগুলো। আমি উঠে দাঁড়ালাম, তারপর আস্তে আস্তে এগুলাম অরূপের দিকে। ও ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে, ওর চোখ আমার দিকে স্থির। আমি দাঁড়ালাম অরূপের ঠিক সামনে। আমার চোখ দিয়ে পানি ঝরছে, অথচ শক্ত কণ্ঠে বললাম, আমি হাবা না, বুঝেছ? হাবা হলে তুমি কিচ্ছু বোঝো না। আজ সকালে যখন তুমি আমাকে হাত ধরে টেনে উঠানে নিয়ে কি ভেবেছ? তোমার জায়গায় অন্য কেউ হলে আমার হাত ধরতে দিতাম? যদি অন্য কেউ বলতো চলো হসপিটালে, আমি তার সাথে নাচতে নাচতে চলে যেতাম হসপিটালে। অন্য কেউ গাড়ির সামনে সিটে বসালে বসে যেতাম না। অন্য কাউকে আমার হাত ধরতে দিতাম না। অন্য কারোর সাথে হসপিটালেও যেতাম না। আর না কারোর গাড়ির সামনে সিটে বসতাম। কারণ অন্য কারোর সাথে তোমার অনেক ফারাক। কারণ আমি তোমাকে ভালোবাসতাম। বুঝিনি তখন। তুমি যখন আমাকে কাজে অফিসে নিয়ে গেলে বিয়ে করতে, কি ভেবেছ তোমার জায়গায় অন্য কেউ হলে আমি চুপচাপ বিয়ে করে নিতাম? যদি তোমার জায়গায় আকাশ ভাইয়া বা অর্ক ভাইয়া থাকতো, তাও বিয়ে করতাম না। আমি মানছি তখন আমি শক্তিহারা ছিলাম, জ্ঞানশূন্য ছিলাম। তবুও তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমাকে যদি মেরে ফেললেও আমি বিয়ে করতাম না। কারণ আমি তোমাকে ভালোবাসতাম। আমি এখন বুঝতে পারছি কেন আমি বাধা দিতে পারিনি, কেন বাধা দেওয়ার চেষ্টা করিনি। আমি একটু থামলাম, তারপর চোখ বন্ধ করে একটু শ্বাস নিলাম। আবার অরূপের চোখের দিকে তাকালাম। দেখি ও বিস্ময় ভরা চোখে তাকিয়ে আমার কথাগুলো শুনছে। আমি এবার কণ্ঠকে নরম করে ফেললাম, বললাম, আমি তোমাকে ভালোবাসি অরূপ। মাফ তুমি কেন চাচ্ছ? দোষ তো আমার। মাফ তো আমি চাইবো তোমার থেকে? না, আমি নিজের মনকে বুঝতে পেরেছিলাম, আর না তোমাকে বুঝতে পেরেছিলাম। তাই আমার মনে হয়েছিল তুমি আমাকে বিয়ে করছো শুধুমাত্র যোগের বসে ভালোবেসে নয়। তাই আমি তোমাকে কষ্ট দিয়ে কথা বলেছিলাম। তুমি আমার মত না নিয়ে বিয়ে করে কোনো ভুল করনি। তুমি ঠিক ছিলে, কারণ তুমি তাকে বিয়ে করেছো যাকে তুমি ভালোবাসতে, এবং যার কোনোরূপ কষ্ট তুমি সহ্য করতে পারতে না। অধিকার ছিল তোমার। আমি সত্যি তোমাকে ভালোবাসি অরূপ, বিশ্বাস করো। অরূপ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। তারপর আস্তে আস্তে তার পুরো চোখে মুখে হাসি খেয়ে গেল। মনে হলো পৃথিবীর সমস্ত শান্তিও আজ পেয়ে গেছে। তারপরও পরমাদরে আমার হাত দুটোর হাতি নিয়ে নরম সুরে বলল, আমাদের শুরুটাই তো আলোময় রাহি। তুমি দেখো আমাদের বাকি জীবনটা এরকম আলোময়ই থাকবে। সকালবেলা গুটি গুটি পায়ে কিচেনের দিকে এগুলাম। মা একমনি তখন রান্না করছিলেন। আমি যেতেই হাসি মুখে বললেন, রান্নাঘরে কেন তুই? অরূপ কোথায়? আমি বললাম, ও বাইরে গেছে। মা মাংসের তরকারিটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলেন। তারপর আমার দিকে হয়ে হাতটা ধরলেন, বললেন, তোর সাথে তো কালকে ভালো মতো কথা বলতেই পারলাম না, এসব ঝামেলার মধ্যে সময় করতে পারলাম না। তো এখানে তোর ভালো লাগছে তো? আমি হেসে বললাম, অনেক ভালো লাগছে মা। মা, একটু ভেবে বলবেন, কালকের এই সমস্ত উটকো আয়োজন করেছিলাম, তোর বিরক্ত লাগেনি? আমি অবাক হয়ে গেলাম প্রথমে। এসব কেমন প্রশ্ন করছি মা? একটু পর হেসে বললাম, না মা, কি বলছেন? বিরক্ত লাগবে কেন? আমার অনেক ভালো লেগেছে। এরপর মা অধীর হয়ে বললেন, আমার ছেলেকে তোর ভালো লেগেছে? মায়ের এই প্রশ্নের উত্তরে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। এবার মা বললেন, আসলে ছেলেটা তোকে যেভাবে বিয়ে করলো আমি জানি সে তোর মতামত নেয়নি, মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি। কারণ ও জানতো ও তোকে মন থেকে পছন্দ করে আর তোকে ভালো রাখতে পারবে। আমি বুঝি সব কিছু। ওর ভুল হয়েছে, আগে থেকেই তোকে সব বলা উচিত ছিল। এমনও না যে তোদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। আমি চুপ থাকলাম কিছুক্ষণ, তারপর মাথা নিচু করে বললাম, না মা, ওর কোনো ভুল ছিল না। আমাকে আর কিছু বলতে হলো না। মা উচ্ছ্বাসের সঙ্গে আমাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, বুঝে গেছি আমি, আর কিছু বলতে হবে না তোর। আমার ছেলেটার হাতে সেই আঘাতের চিহ্ন দেখে বুঝেছিলাম কিছুটা গরমিল হয়েছে তোদের মধ্যে। এখন বুঝতে পেরেছি সেটা ঠিক হয়ে গেছে। আবার আমার ছেলেটা না অনেক ভালো। আমি মনে মনে বললাম, জি মা, অনেক ভালো আপনার ছেলে। মা আমাকে নিজের বাহুডর থেকে ছেড়ে দিলেন। হঠাৎ মুখের এমন ভাব যেন তার কিছু মনে পড়েছে। বললেন, আমার 2 ননদ আছে, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে, আবার ঘন্টা দেড়েক পর চলে যাবে। কালকেই আসতো। আমি বলেছিলাম তোদের আস্তে আস্তে রাত 2টা বাজবে। ওদের আবার নিজের বাসা ছাড়া কোথাও ঘুম আসে না, তাই রাতে এখানে থাকতে হবে বলে আসেনি। আমি ওদের মিথ্যা বলেছিলাম যাতে না আসে, কারণ ওরা তোকে যদি উল্টাপাল্টা কিছু বলতো তাহলে তুই কয়েকদিন ঘুমাতে পারতি না কথার জ্বালায়। এরা 2টা পুরো বাঘিনী বলা যেতে পারে। ওদের স্বামীরা পর্যন্ত ভেজা বিড়াল ওদের কাছে। ওরা শুধু মান্য করতো ওর শ্বশুরকে, সেই সাথে আমাকে। তোর শ্বশুর মারা যাওয়ার পর আমাকে মান্য করে। ওরা অরূপকে খুব ভালোবাসে। এখন দেখা যাক তোকে পছন্দ করে কিনা। যদি একবার করে তুই মাথায় তুলে রাখবে,
ফুপ্পিরা আসবে শুনে প্যালপিটেশন উঠে গেল আমার। আমি তো স্মার্ট না, আবার শিক্ষিত না। আমাকে মাথা ধরে রাখা তো দূরের কথা, আমাকে তো ধুয়ে দিবেন ওনারা। এই সময় আবার অরূপকে দরকার। কোথায় অরূপ? আমার তো ফোনও নাই যে কল করব। মাকে সেই কথা বলতেও কেমন কেমন করছে। কি করব এখন? আমার এই অবস্থা দেখে মা বললেন, ভয় পাচ্ছিস তুই? পাগলি মেয়ে। আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম, পারলাম বলে মনে হয় না। বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছি। শোন, ভয় পাওয়ার কিছু নেই। আমার বিশ্বাস তোকে কিছু বলতে পারবে না ওরা। দেখিস, ওরা তোকে ঠিকই পছন্দ করবে। তোর মায়াবী মুখ দেখে এমনি মায়া চলে আসবে ওদের। তুই মিলিয়ে নিস আমার কথা। এখন তুই যা, এই শাড়িটা পাল্টে নতুন আর একটা শাড়ি পরে নে। আমি আচ্ছা বলে চলে আসছিলাম, মা পেছন থেকে ডেকে বললেন, শোন, তুই শুধু আমার ছেলের বই না, তুই আমার মেয়ে, আর আমি তোর মা। আমি আমার মেয়েকে অন্য কারো থেকে কথা শুনতে দেব না। আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারবো, বুঝলি? আমি ভাষা খুঁজে পেলাম না কিছু বলার। তারপর যখন বুঝতে পারলাম চোখ ভিজে যাচ্ছে, আমি যতটা সম্ভব দ্রুত পায়ে ঘরে চলে গেলাম। নিজের ঘর থেকে কলিং বেলের আওয়াজ শুনে আমি চমকে উঠলাম। তাহলে এসে গেছে অরূপের ফপিরা। আমার প্যালপিটেশন বাড়ছে তো বাড়ছেই। অরূপ তো আসেনি এখনো। আমাকে দেখে কই গেল এই ছেলে? না জানি ওনারা আমাকে দেখে কি বলেন, কি জানি জিজ্ঞেস করেন আমাকে। যদি আমাকে দেখে না পছন্দ করেন, বা আমি যদি ঠিকঠাক উত্তর দিতে না পারি, তো সর্বনাশ হয়ে যাবে। মা যেভাবে বললেন, ওনাদের কথাবার্তা অসম্ভব রকমের করা, এতেই তো ভয়। কিছুক্ষণ পরে আমার মনে পড়ল, আমার তো এরকম করা কথা শুনে অভ্যাস আছে। চাচি তো কত শুনিয়েছেন। আমি এত তাড়াতাড়ি সব ভুলে গেলাম? এত তাড়াতাড়ি আমার সব কষ্ট মুছে গেল? হ্যাঁ, অরূপ আমার সব ভুলিয়ে দিয়েছে, সব কষ্ট দিয়েছে আমার। তুমি এসেছো আমার জীবনে আলো হয়ে। আল্লাহ, আমার আলো নিভিয়ে দিও না কখনো। তোমার দরবারে আমার এই মিনতি। এসব ভাবতেই মা আসলেন আমার ঘরে। হেসে বললেন, চল, তোকে দেখবে। আরে ভয় পাস না বোকামে, বলিনি আমি আছি। ড্রয়িং রুমে গিয়ে দেখি ওনারা বসে আছেন। শুধু ফুপিরা এসেছেন, সাথে কেউ আসেনি। ওনাদের গরুগম্ভীর চেহারা দেখে মনে হচ্ছে বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছেন। এক নজরে আমার পা থেকে মাথা অবধি দেখে নিলেন। তারপর আমার মুখমণ্ডল খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলেন। আমার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে ইতিমধ্যে। আমি সালাম দিলাম ওনাদের। মা ওনাদের দেখিয়ে দিয়ে বললেন, ও হচ্ছে চম্পা, আর ও হচ্ছে শম্পা, আমার দুই ননদ, তোর শ্বশুরের ছোট বোনেরা। ওরা এক ভাই বোন ছিল। শম্পা ফুপি বললেন, বসো। নাম কি তোমার? আমি আমার কণ্ঠস্বর যতটা সম্ভব নরম রাখার চেষ্টা করলাম, কিন্তু কণ্ঠে কেঁপে উঠল। আমার নাম রাহি। ওনারা চুপ হয়ে গেলেন। ভেতরটা কাঁপছে রীতিমতো। তাহলে কি আমাকে পছন্দ হয়নি ওনাদের? এখন কি ওনারা উল্টাপাল্টা কথা বলা শুরু করবেন? আচ্ছা, মাকে যদি ওনারা বলেন, আমাকে কেন মেনে নিলেন? কেন এত বড় ভুল করলেন? মা তো অনেক কষ্ট পাবেন। আমি ফ্যাকাশে মুখে দরজার দিকে তাকাতে দেখি অরূপ ঢুকছে। স্বস্তি পেলাম যেন। আমার ফ্যাকাশে হওয়া মুখের দিকে তাকিয়ে তারপরও ভেতরে সে সরাসরি তাকালো দুই ফুপির দিকে। সাথে সাথে ওর চেহারা শক্ত হয়ে গেল। ওর কান লাল হয়ে গেছে। হয়তো মনে করেছে ওনারা আমাকে কিছু বলেছেন, এজন্য রাগ করেছে। ও আমার পাশে এসে দাঁড়ালো। শম্পা ফুপি একটু হাসলেন অরূপকে দেখে। তারপর চম্পা ফুপির দিকে তাকিয়ে বললেন, দেখেছিস অরূপ কত বড় হয়ে গেছে? অরূপ মনে করছে ওর বউকে আমরা কিছু বলেছি, এই জন্য দেখ ও গম্ভীর হয়ে গেছে। মা একটু হাসার চেষ্টা করে বললেন, না না শম্পা, এই জন্য না। অরূপ কালকে থেকেই এরকম গম্ভীর হয়ে আছে। শম্পা ফুপি একটু হাসলেন। আমি লজ্জা পেলাম। অরূপের এরকম করা মোটেও ঠিক হচ্ছে না। উনি তো আমাদের গুরুজন। তাছাড়া ওনারা আমাকে সেরকম কিছুই বলেনি। ওর উচিত ওনাদের সাথে ফ্রি হয়ে কথা বলা। আমি তো অনেক কিছু বলতেও পারছি না। শম্পা ফুপি অরূপের দিকে তাকিয়ে বলল, দেখ অরূপ, আমরা মানুষ চিনি। কখনো দেখেছিস ভালো মানুষদের সাথে আমাদের লাগতে? উদাহরণ তোর মা। কখনো দেখেছিস ভাবির সাথে লাগতে? আমরা ওনাকে সম্মান করি, কারণ ভাবি অনেক ভালো একজন মানুষ। অরূপ এবার একটু স্বাভাবিক হয়েছে বলে মনে হলো। শম্পা ফুপি অরূপকে বললেন, তোর বউকে আমাদের খুব পছন্দ হয়েছে অরূপ। আমরা মেয়ে চিনি, মেয়েদের মুখ দেখে বলে দিতে পারি কে ভালো আর কে খারাপ। তোর বউকে দেখে বুঝে গেছি ও একজন ভালো মেয়ে, ওর মন অনেক ভালো। এরকম একটা মেয়েকে বিয়ে করে তুই আবার প্রমাণ করে দিলি তুই আমাদেরই ছেলে। অরূপ মাথা নিচু করে ফেলেছে এবার। হয়তো ওর ভুল ধারণা ভেঙে গেছে। আমরা ভেতরে যে কি আনন্দ হচ্ছে বোঝাতে পারবো না। শম্পা ফুফে মায়ের দিকে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন, ভাবি, আসলেই তুমি গ্রেট। তুমি শুধু ভালোবাসা আর আদর দিয়েও ছেলে মানুষ করে ফেললে, আর আমরা শুধু শাসন করে ছেলে অমানুষ করে ফেললাম। আমরা তো মনে করতাম শুধু শাসন করলেই ছেলে মানুষ হবে। ইস, আমরা যদি আদর করতাম, ভালো মতো বোঝাতাম, ওরা এভাবে বেঁকে যেত না। অরূপকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেছে। হয়তো ভাবিনি ফুপিরা আবেগতাড়িত হয়ে এমন কিছু বলবে। এবার সত্যি লজ্জা পেল। মা ওনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। চম্পা ফুপি বললেন, তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তো দেখি।
আমরা পাশাপাশি দাঁড়ালাম। ওনারা দেখতে থাকলেন আমাদের। এখন বিকাল। ফুপিরা কিছুক্ষণ আগে বেরিয়েছেন। ওনারা একটু অন্যরকম হলেও ওনারা খুব ভালো মনের মানুষ। যতক্ষণ ছিলেন আমায় মাথায় তুলে রেখেছেন একেবারে। একটা সময়ের জন্য আমাকে ছাড়েননি। একের পর এক গল্প করেই গেছেন। সবার গল্প, অরূপের ছোটবেলার গল্প। ওদিকে বেচারা অরূপ ছটফট করে গেছে আমার সাথে কথা বলার জন্য। একবার ইশারায় ডেকেও ধরা খেয়ে গিয়েছিল ফুপির চোখে। বাকিটা ইতিহাস হয়ে গেছে। আপন মনে হাসলাম আমি। মা আসলেন আমার ঘরে। হেসে এসে বললেন, তোকে বলেছিলাম না আমি, ওরা তোর মায়ায় পড়ে যাবে। দেখেছিস আমার কথাই সত্যি হলো। মা, আপনি কিভাবে বুঝেছিলেন আমি যে তোর মা? আমিও যে তোর মায়ায় পড়ে গেছি। মা একটু থেমে কী যেন ভাবলেন, তারপর বললেন, আমি তো তোকে মেয়ে ধরে নিয়েছি। আচ্ছা, আমি কি তোর মা হতে পেরেছি? আমাকে কি তোর পছন্দ হয়েছে? আমি জড়িয়ে ধরলাম মাকে। আমাকে মুখে আর কিছুই বলতে হলো না। ঠিক তখনই ঘরে আসলো অরূপ। অরূপ বলল, শাশুড়ি বউ তো ভালোই মিলে গেছে। মা আমাকে বাহুডোর থেকে ছেড়ে দিলেন। বললেন, কেন, তোর কি হিংসা হচ্ছে নাকি? অরূপ হেসে মায়ের কাছে এসে মাকে ধরে বিছানায় বসালো। তারপর বলল, হিংসা তো হচ্ছে, আমার মাকেও দখল করে নিচ্ছে। তারপর মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মা অরূপের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। আমার খুব ভালো লাগছে দেখতে। মুগ্ধ হয়ে দেখছি অরূপের বাচ্চামি। শেষ বিকেল। আমি চুল ঠিক করছি ড্রেসিং টেবিলের সামনে বসে। অরূপ বিছানায় আধশোয়া। হঠাৎ করে বলে উঠল, আচ্ছা, তোমার কাছে জাদু আছে নাকি? সবাইকে এত তাড়াতাড়ি মায়ে জড়িয়ে নাও কিভাবে? অরূপের কথায় লজ্জা পেলাম কিছুটা। কাকে জড়িয়ে নিলাম? আমাকে তো অনেক আগেই নিয়েছো। ফুপিদের আজকে যে জড়িয়ে নিলে, আমি তো অবাক। একেবারে ভক্ত হয়ে গেছে তোমার। আমি একটু মুখ কালো করে বললাম, সেটা তো বুঝেছি। ওনাদেরকে আমারও খুব ভালো লেগেছে। ওনারা না বললে তো জানতামই না সেতুর কথা। অরূপ এক ঝটকায় উঠে বসলো। ওর চোখে মুখে ভয়ের ছাপ। ঢোক গিলে বলল, সেতুর কথা কি বলেছে? আমি মনে মনে হাসি অরূপের অবস্থা দেখে। অথচ আগের মতোই মুখ কালো করে বললাম, বলেছে তোমাদের চিঠি দেওয়া নেওয়া ভালোই চলতো। তুমি ওর চিঠিগুলো নাকি লুকিয়ে লুকিয়ে পড়তে। আরও অনেক কিছু বললেন। এই বলে রাগ করার ভান করে ঘর ছেড়ে যাওয়ার জন্য পা বাড়ালাম। পায়ের জন্য ঠিকমতো হাঁটতেও পারলাম না। বিছানা থেকে উঠে এসে পেছন থেকে অরূপ হাত টেনে ধরে বলল, আরে দাঁড়াও, আমার কথা তো শোনো। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, বলো, শুনি। আসলে আমরা তখন ক্লাস 9-এ পড়তাম। ওর আমার পিছু পিছু ঘুরতো, আমাকে চিঠি দিত। বিশ্বাস করো, আমি ওকে চিঠিও দেইনি, ভালোবাসিনি। ফুপি বাড়িয়ে বলেছে। আমার খুব হাসি পাচ্ছে, কিন্তু অরূপের জন্য হাসতেও পারছি না। আসলে ফুপি বাড়িয়ে বলেনি, আমি অরূপকে বাড়িয়ে শোনাচ্ছি। ফুপির মুখে ঘটনাগুলো শুনে আমার খুব মজা লেগেছে। আমি রাগের সুরে অরূপকে বললাম, তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে ওর চিঠি পড়তে কেন? আরে বাবা, তাহলে কি আমি সবাইকে দেখিয়ে চিঠি পড়বো নাকি? বিশ্বাস করো রাহি, সেরকম কিছু না। তুমি আমার প্রথম এবং তুমি আমার শেষ। সেতুর বিয়ে হয়েছে 4 বছর, একটা বাচ্চাও আছে এবং ও সুখে আছে। আমি উত্তেজিত কণ্ঠে বললাম, কি, তার মানে এখনও তোমাদের যোগাযোগ আছে? আমি রাগ দেখিয়ে চলে যেতে নিলাম। এবার অরূপ আমাকে টেনে শক্ত করে ধরল। শক্ত কণ্ঠে বলল, আমার সাথে সেতুর না কোনো সম্পর্ক ছিল আর না আছে। আমি হেসে ফেললাম এবার। অরূপের অবস্থা দেখে আটকে রাখতে পারছিলাম না। অরূপের কুচকানো ভ্রু ঠিক হলো এবং মুখের মেঘ আস্তে আস্তে কেটে গেল। তুমি আমার সাথে মজা করেছিলে এতক্ষণ। এরকম মজা আর কখনোই করবি না, ঠিক আছে? ভেবে দেখব। অরূপ নিজেকে ঠান্ডা করলো কিছুক্ষণ ধরে। তারপর বলল, দেখো রাহি, তোমাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু সব ছিল আড়ালে আবডালে। আমার জন্য অনেক কষ্ট হতো তোমার জন্য। প্লিজ আমাকে আর কষ্ট দিও না। আমি তাকিয়ে থাকলাম অরূপের চোখে। বড্ড মায়া আছে যে সেখানে। সমাপ্ত।